বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড বাই বাংলা সাহিত্যের গল্পের আসর। বিভিন্ন ধরনের গল্প, কবিতা ও ভিডিও দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের গল্পের আসর। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের লেখা একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, সিংহের থাবা। কুমার মাধবজি রাও আমার ছেলেবেলাকার বন্ধু। আমার বাবা ছিলেন সেকালের ব্যারিস্টার, অত্যন্ত সাহেব ঘেঁষা। তার ধারণা ছিল ছেলেবেলা থেকেই বিলেতে মানুষ না হলে সত্যিকারের নাকি মানুষ হওয়া যায় না। তাই যে বয়সে বাঙালি ছেলেরা সাধারণত ধারাফাত কুলে নামতাম কষ্ট করে, প্রায় সেই বয়সেই আমি গলায় টুকটুকে টাই বেঁধে ভর্তি হলাম এসে ইংল্যান্ডের এক নামকরা পাবলিক স্কুলে। এখানে আমার মতো আরো কয়েকটি ভারতীয় ছাত্র ছিল, কিন্তু তারা প্রায় সকলেই আমার তুলনায় অনেক বড় ঘরের ছেলে। বেশিরভাগই রাজা মহারাজার ছেলে। কাজেই আমার সঙ্গে তারা খুব যে প্রাণ খুলে মিশত এমন কথা বলা যায় না। কিন্তু মাধবজি ছিল ওদের মধ্যে স্বতন্ত্র। পশ্চিম ভারতের জুনাগড়ের কাছাকাছি নন্দকোট নামে যে দেশীয় রাজ্য আছে, মাধবজি ছিল সেখানকারই রাজা বাহাদুরের ছেলে। কিন্তু রাজার ছেলে হলেও একেবারেই দিমাগ ছিল না ওর। দুষ্টু অথচ মিষ্টি স্বভাবের জন্য হেডমাস্টার থেকে শুরু করে প্রতিটি ছাত্র ওকে ভালোবাসত। এমনকি স্কুলের ডানপিটে ছাত্র হ্যারিস, টম, চার্লি এরাও। আর আমার সঙ্গে তো ওর গলাগলি। তারপর বহু দিন কেটে গেছে। পাবলিক স্কুলের পড়া শেষ করে ইউনিভার্সিটির প্যারাও উতরে এসেছি। বাবার ইচ্ছা ছিল আমিও তারই মতো ব্যারিস্টার হয়ে কলকাতার ইঙ্গ বিঙ্গ সমাজের গণ্যমান্যদের মধ্যে একজন হয়ে উঠি। আমার কিন্তু অধ্যাপকের জীবনই বেশি পছন্দ হলো। অর্থ বেশি না থাক, আছে সম্মান, স্বাধীনতা আর অবসর। আর ভালো বিলেতি ডিগ্রি থাকায় ভদ্রগোছের একটা অধ্যাপক পদ জোগাড় করতেও বেশি কষ্ট হলো না। পাবলিক স্কুল ছাড়ার পর মাধবজির সঙ্গে আর দেখা হয়নি, চিঠি পাইনি বহুদিন। তবে শুনেছি সে নাকি নানা দেশ ঘুরে এখন নন্দকোটেই ফিরে এসেছে। আমাদের মতো তো আর তার পয়সা রোজগারের চিন্তা নেই। অনেক দিন কলকাতার বাইরে যাওয়া হয়নি, তাই এবার পুজোর ছুটিতে কোথাও একটু ঘুরে আসবো ভাবছিলাম। না, কন্টিনেন্টে আর নয়, নিজেদের দেশ ভারতবর্ষের অনেক কিছু আজও দেখা হয়নি, সেটাই এখন দেখা দরকার। সত্যি কথা বলতে কি, সারা ছাত্র জীবন বিলেতে কাটিয়েও বিলেতকে ততটা ভালোবাসতে পারিনি। হয়তো অতি কাছাকাছি থাকার ফলে ওদের গুণের সঙ্গে দোষগুলো চোখের সামনে ভাসছে। কিন্তু যাই কোথায়, এমন সময় হঠাৎ আশ্চর্য কাণ্ড একটা লম্বা তার এসে হাজির। চিঠির মতোই বড় সেই টেলিগ্রাম। বড় লোকের কাণ্ড। তার করেছে মাধবজি। লিখেছে, বহুদিন দেখা হয়নি, দিন কতেক এখানে বেরিয়ে যা না, তোকে দেখলে ছেলেবেলার দিনগুলোও মনে পড়বে। কি মিষ্টি না ছিল সেই দিনগুলি। এরপর আর কিছু ভাববার দরকার নেই। সুটকেসটা গুছিয়ে নিয়ে পরদিনই বেরিয়ে পড়লাম নন্দকোটের উদ্দেশ্যে। কি চমৎকার আমাদের এই ভারতবর্ষ! ট্রেনের জানলা দিয়ে চেয়ে চেয়ে চোখ যেন জুড়িয়ে গেল। প্রকৃতি তার সমস্ত সম্পদ উজাড় করে ঢেলে দিয়েছে। মাঠে ঘাটে বনে জঙ্গলে কোথাও একটুখানি কৃত্রিমতার আভাস পর্যন্ত নেই। এ ছেড়ে কোথায় ছিলাম এতদিন? যথা সময়ে নন্দকোটে হাজির হলাম। মাধবজি
নিজেই এসেছিল স্টেশনে অভ্যর্থনা করতে। এখানে সে আর মাধোজি নয়, কুমার বাহাদুর। ভবিষ্যতে রাজ্যের গদির উত্তরাধিকারী সে। চেহারা দেখে প্রথমটা চিনতেই পারিনি। কোথায় সে চোস্ত সাহেবী পোশাক পরা ছোট্ট ছেলেটি, আর কোথায় এই পুরোদস্তুর ভারতীয় পোশাক পরা যুবক। হাঁটু পর্যন্ত আচকানের মতো লম্বা জামা গায়ে, মাথায় ফিনফিনে রঙিন পাগড়ি। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগলো যখন সে আমার সঙ্গে পরিষ্কার বাংলায় কথা বলতে শুরু করে দিল। উচ্চারণে এতটুকু টান হয়তো ছিল, কিন্তু ভাষায় ভুল নেই এক চুল। এ কি করে হলো? মাধোজি ব্যাপার বুঝে শুধু মুখ টিপে টিপে হাসতে লাগলো। পরে ব্যাপারটা জানতে পারলাম। কিছুদিন থেকে মাধোজি রবীন্দ্রনাথের ভীষণ ভক্ত হয়ে পড়ে। কবির ইংরেজি অনুবাদ পড়ে তার এত ভালো লাগে যে সে আসল রবীন্দ্র সাহিত্য পড়বার জন্য বাংলা শিখতে শুরু করে। মেধাবী ছেলে সে, অল্প দিনেই এই ভাষা তার আয়ত্তে এসে যায়। এরপর আরো একটা ঘটনা ঘটে, যার ফলে বাংলাদেশ আর বাংলা ভাষার প্রতি তার টান আরো বেড়ে গেছে। কিছুদিন হলো মাধোজি বিয়ে করেছে একটি বাঙালি মেয়েকে। বাঙালি হলেও মেয়েটি বোম্বাই অঞ্চলেই মানুষ, কাজেই ওদের পরিবারের বেশি বেমানান হয়নি। তবে রাজপরিবারের ছেলে হয়ে সাধারণ পরিবারে বিয়ে করাতে রাজবাহাদুর খুব খুশি হননি। প্রজারাও নাকি বিরক্ত হয়েছে, কিন্তু যাকগে সে কথা। রাজপরিবারের রাজার হালেই অভ্যর্থনা হলো আমার। রাজবাড়ির এই অংশ রাজ অতিথিদের মহল। তারই কয়েকখানি ঘর অধিকার করলাম গিয়ে। দুটি ভৃত্য সর্বদা আমার সঙ্গে সঙ্গে রইল, পাছে আমার একটু আরামের ব্যাঘাত হয়। ব্যাপার দেখে আমারই লজ্জা করতে লাগলো। রাজা বাহাদুরের সঙ্গেও আলাপ হলো সেদিনই। খুবই বুড়ো হয়েছেন, আর মনে হলো ভারী ভালো মানুষ। শুধু ভালো মানুষ নন, বেশ একটু দুর্বল প্রকৃতিরও বলা যায়। অনেকক্ষণ ধরে গল্প করলেন আর সেই রাজ্যের অনেক খবর বলে ফেললেন। মাধোজি তার একমাত্র ছেলে, তার অবর্তমানে সেই পাবে রাজ্যের গদি। ছেলেকে তাই তিনি উপযুক্ত করে তুলবার জন্য সব রকম ব্যবস্থা করে দিয়েছেন। ছেলেও শিক্ষা দীক্ষায় যোগ্যতায় তার পরিচয় দিয়েছে, কিন্তু চালচলনে মহারাজ সুলভ আভিজাত্য আজও তার এলো না। রাজ্যের সাধারণ প্রজাদের সঙ্গে সে অবাধে মেলামেশা করে, সমস্ত ব্যাপারে মাথা গলায়। ফলে প্রজারা হয়তো তাকে পছন্দ করে, কিন্তু তেমন মান্য করে না। এটা তো ঠিক নয়। এমনকি দেওয়ান বিনায়করাও এই বিষয়ে তার কাছে অনেকবার বলেছেন। রাজ্যের ছোটখাটো ব্যাপার যা দেওয়ান বাহাদুরেরই দেখাশুনে ব্যবস্থা করবার কথা, তার মধ্যেও সে অযথা মাথা গলিয়ে নিজেকে লোকের কাছে সস্তা করে ফেলছে। অথচ দেওয়ান বাহাদুর লোকটি খুবই কর্মঠ, চালাক চতুর পণ্ডিত লোক, অভিজ্ঞতাও যথেষ্ট। তিনি আসবার পর রাজবাহাদুর তার হাতে সমস্ত দায়িত্ব চাপিয়ে বেশ নিশ্চিন্ত আরামে ছিলেন এতদিন। এখন দেখো দেখি এই কাণ্ডটা। আমাকে বুঝিয়ে বললেন, তুমি হচ্ছ ওর বাল্য বন্ধু, তোমাকে ও খুব মানে, পছন্দও করে। তোমার কথা ওর কাছে অনেক শুনেছি। তাছাড়া তোমরা বাঙালিরা বেশ বুদ্ধিমান। ওকে একটু বুঝিয়ে শুনিয়ে দাও তো বাবা। একটু থেমে আবার বললেন, এই তো প্রজাদের ইচ্ছের বিরুদ্ধে একটি বাঙালি পরিবারে বিয়ে করে বসলো। বৌমা অবশ্য সব দিক দিয়েই খাসা মেয়ে। অল্প দিনেই আমাদের আপন করে নিয়েছে, কিন্তু প্রজারা তো তা বোঝে না। তারা বলে উনি তো রাজবংশের মেয়ে নন, আব্রু মানেন না। পথে ঘাটে একলা বেরোন। রাজ্যের যিনি একদিন
রানী সাহেবা হবেন, তার এরকম বেশরম হালফিল হলে চলবে কেন? মাধবজি শুনে হাসে, বৌমাও হেসে উড়িয়ে দেয়। বলো দেখি কি করি আমি? তাকে আশ্বাস দিয়ে তখনকার মতো বেরিয়ে এলাম। পরদিন সকালেই মাধবজির ডাকে ঘুম ভাঙল। সেই কোন ভোরে শটান আমার ঘরে চলে এসে ডাকাডাকি শুরু করেছে। কে বলবে রাজার ছেলে? বলল, আর ঘুমোয় না, চল একবার স্টেশন থেকে ঘুরে আসি। আজ আমার আর এক বন্ধু আসছেন, তোরই মতো বাঙালি, বিজন রায়। ভারী চমৎকার লোক, আলাপ হলে খুশি হবি। ফিরে এসে চাটা খাওয়া যাবে, চল চল। তুই ফের নিজে যাবি? কেন, মান খোয়া যাবে? ওহ, বাবা বুঝি বুঝেছেন তোকে। হো হো করে হেসে উঠল মাধবজি, সরল প্রাণ খোলা হাসি। না, আমাকেই দেখছি এবার এই সামন্ততন্ত্রের বিরুদ্ধে জেহাদ শুরু করতে হবে। বিজন রায়ের সঙ্গে আলাপ হলো। তিনিও আমারই মতো মাধবজির নিমন্ত্রণে বেড়াতে এসেছেন। হাসি খুশি, বুদ্ধিদীপ্ত চেহারা, বয়সে আমাদের চেয়ে কিছু বড়ই হবেন। আমার পাশের ঘরেই তিনি আস্তানা পাতলেন। দেওয়ান বিনায়ক রায়ের সঙ্গেও আলাপ হলো। আলাপ সালাপে ভালোই লাগলো, কিন্তু খুব কেতা দুরন্ত। সাধারণ লোকে যাকে বলে স্মার্ট, ফর্সা চিপচিপে চেহারা, পরনে ইংরেজি পোশাক, খুব ফিটফাট। কোথাও এতটুকু ভাঁজ চোখে পড়বার উপায় নেই। চেহারার চাকচিক্যে বয়স কত ঠিক বুঝবার উপায় নেই। বিনায়ক রায়েরও একজন অতিথি এসেছেন দেখলাম। লোকটি ইউরোপীয়, নাম শুনলাম মিস্টার হার্ডি। ইনি নাকি খুব ভালো শিকারী, শিকারের লোভেই এসেছেন। নন্দকোট রাজ্য হিসাবে ছোট হলেও প্রচুর অরণ্য সম্পদ রয়েছে এখানে। এইসব সংরক্ষিত বন থেকে বেশ মোটা রকম আয়ও হয়। তাছাড়া শিকারের পক্ষেও এগুলি খুবই লোভনীয়। নানা রকম জন্তু, এমনকি দুষ্প্রাপ্য ভারতীয় সিংহও নাকি এখানে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। হই হই করে দিন কাটতে লাগলো। মাধবজি কিছুতেই ছাড়তে চায় না, বিজন রায়কেও নয়। এদিকে মিস্টার হার্ডি শিকারে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। মাধবজিকেও তিনি সঙ্গে না নিয়ে ছাড়বেন না। কুমার বাহাদুর সঙ্গে থাকলে নানা দিক দিয়ে সুবিধে হবে, এও হয়তো তার আগ্রহের একটা কারণ। দেয়ানজিরও ইচ্ছে তাই। মাধবজির যেতে তেমন আপত্তি নেই, তবে তার শর্ত যে আমাদেরও সঙ্গে নিতে হবে, আমাকে আর বিজনবাবুকে। আমি বেচারা জীবনে কোনোদিনও বন্দুক ধরিনি, শিকারে যাব কি? স্রেফ বলে দিলাম ওসব আমার দ্বারা হবে টবে না। বিজনবাবুও দেখলাম আমারই দলে। বিনায়ক রাও হাসতে হাসতে বললেন, দেখলেন তো কুমার বাহাদুর, আপনার দুটি বাঙালি বন্ধুই শিকারের নামে ভয় পাচ্ছেন। আপনিও তো। বিনায়ক হয়তো বলতে গিয়েছিলেন, আপনিও তো আধখানা বাঙালি হয়ে গেছেন। বাঙালির জামাই হয়ে আপনিও কি ওদের দলে ভিড়বেন? নেহাত মণিপুত্র বলেই কথাটা শেষ করলেন না তিনি। আমি বললাম, যাও না হে, ওরা অত করে ধরেছেন, একটা দিনের তো ব্যাপার। আমরা না হয় তোমার বাবার সঙ্গে গল্প করে দিনটা কাটিয়ে দেব। মাধবজি রাজি হলো শেষ পর্যন্ত। বিনায়ক রাও পরদিনই শিকার যাত্রার আয়োজন করলেন। হার্ডি আর তিনি পুরো দস্তুর শিকারীর পোশাক পরে নিলেন, কিন্তু মাধবজি পোশাক বদলাতে রাজি হলো না। বলল, যখন ওদের দেশে যাব তখন ওইসব বিলিতি পোশাকের কথা ভাবা যাবে। নিজেদের দেশে যে পোশাক এতদিন চলে আসছে তাই যথেষ্ট। মিস্টার হার্ডি আর বিনায়ক অন্তত একটা বিচরেস আর পাগড়িটা খুলে একটা
ক্যাপ পরে নেওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু মাধুজি তাতেও রাজি হলো না। যাই হোক, শেষ পর্যন্ত ওরা রওনা হয়ে গেল। আমি বিজন রায়কে নিয়ে চললাম বুড়ো রাজবাহাদুরের কাছে গল্প করতে। রাজবাহাদুর বিজনবাবুকে দেখেও খুব খুশি হলেন। বিজনের সঙ্গে এতদিন তার দেখা হয়নি। বললেন, তোমার নামও অনেক শুনেছি, তোমার অগাধ পাণ্ডিত্যের কথা আর তোমার সব খেয়ালের কথা। তোমরা যখন আছো তখন ছেলেটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে যাও। দেওয়ানজি বলেছিলেন ইদানিং ও আবার বড় ছোটখাটো ব্যাপার নিয়ে সময় নষ্ট করছে। আরে ওসব করলে কি মান সম্মান বজায় থাকে? প্রায় নাকি পুরনো খাতা পত্র ফাইল টাইল চেয়ে বসে, তারপর সামান্য কর্মচারীর মতো তাই নিয়ে মাথা ঘামাতে থাকে। কি দরকার ওসবের? ওর জন্য তো মাইনে করা লোকই আছে, আর ওপরে আছেন স্বয়ং দেওয়ান বাহাদুর। তোমরা একটা ঠাট্টা বিদ্রুপ করলে লজ্জা পেয়ে হয়তো বন্ধ করতে পারে ওসব। অনেক বেলায় ওর কাছ থেকে ছাড়া পেলাম। দুপুরবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল সন্ধ্যার একটু আগে। উঠেই মনে হলো সমস্ত বাড়িময় কেমন যেন একটা থমথমে ভাব, যে কি একটা ভীষণ ব্যাপার ঘটে গেছে। চাকরটাকে ডেকে জিজ্ঞাসা করাতে যা শুনলাম তাতে সমস্ত শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো। কুমার বাহাদুর শিকারে গিয়েছিলেন। খানিক দূর মোটরে যাওয়ার পর জঙ্গল যখন ঘন হয়ে এলো, মোটর আর চলে না, তখন সবাই হেঁটে এগোতে লাগলেন। কুমার আগে আগে চলছিলেন, একটু পেছনে ছিলেন মিস্টার হাডি আর দেওয়ানজি বন্দুক হাতে। হঠাৎ আচমকা একটা ঝোপ থেকে একটা সিংহ বেরিয়ে এসে পেছন থেকে কুমার বাহাদুরকে আক্রমণ করে। তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যান। লোকজন ছুটে আসে, সিংহও পাশের ঝোপে গা ঢাকা দেয়। অনেক খুঁজেও সেটাকে আর পাওয়া যায়নি। মিস্টার হাডি প্রাণের মায়া তুচ্ছ করে ঝোপের ভিতর অনেকটা চলে গিয়েছিলেন। শেষে হতাশ হয়ে ফিরে এসেছেন। ওদিকে ঘটনার আকস্মিকতায় দেওয়ানজি এত বিমূঢ় অবসন্ন হয়ে পড়েছিলেন যে প্রাথমিক শুশ্রূষা করার কথাটা পর্যন্ত তার মনে আসেনি। খানিক পরে দলের আর সবাই এসে পড়লে দেখে কুমারের প্রাণ তখনও ধুক ধুক করছে। তখন সকলে ধরাধরি করে তাকে তুলে আনে মোটরে, এবং এই কতক্ষণ হলো তাকে রাজবাড়িতে আনা হয়েছে। ডাক্তারেরা এখনো ঘিরে বসে আছেন। প্রাণ এখনো আছে, কিন্তু জ্ঞান আর ফিরে আসেনি। তাড়াতাড়ি ছুটে বেরিয়ে এলাম। বিজনবাবুর খোঁজ নিয়ে শুনলাম তিনি সেই যে দুপুরে খাওয়া দাওয়া করে টহল দিতে বেরিয়েছেন, এখনো তার খোঁজ নেই। সে রাত কোনো রকমে কাটল। শুনলাম সিংহ মাথার ঠিক পেছন দিক লক্ষ্য করে থাবা মেরেছিল। হয়তো পাগড়ির জন্যই থাবাটা ঠিক খুলির পেছনে লাগেনি, লেগেছে ঘাড়ের ওপর। 5টা ধারালো নোকের ছাপ গভীরভাবে গেঁথে গেছে সেখানে। তবে থাবা একটার বেশি মারতে পারেনি। যদি সেপটিক না হয় তবে হয়তো শেষ পর্যন্ত বেঁচেও যেতে পারে। রাজা বাহাদুরকে সান্ত্বনা দেবার চেষ্টা করলাম। তিনি তো হাউ হাউ করে কেঁদে আকুল। বৌরানী হয়তো বিচলিত হননি। ধৈর্য না হারিয়ে স্বামীকে বাঁচিয়ে তোলবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। অত্যন্ত উদ্বেগের মধ্যে কয়েকটা দিন কাটল। তারপর ডাক্তার বললেন, এই যাত্রা কুমার বাহাদুরের ফাঁড়া কেটে গেছে, জ্ঞান ফিরে এসেছে। ঘাড়ের ঘাটাও আস্তে আস্তে শুকিয়ে আসছে।
এসব ঘা খুব অল্পেতেই সেপটিক হয়ে পড়ে, তাই বড় ভাবনা ছিল। সেদিন বিজনবাবুকে নিয়ে মাধুজিকে দেখতে গেলাম। বেশ হাসি মুখেই সে আজ আমাদের সঙ্গে গল্প করতে লাগলো। তারই মুখে শুনলাম জঙ্গলের পথ খুব সরু হওয়ায় তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে চলছিল। সামনে ছিল তারা তিনজন, সে, হাডি আর বিনায়ক। দলের আর সবাই ছিল পেছনে। কথা বলতে বলতে হঠাৎ তার দুজন একটু পিছিয়ে পড়ে। মাধুজিও একটু অন্যমনস্ক হয়ে পড়ে। হঠাৎ কোত্থেকে একটা সিংহ এসে পেছন থেকে প্রচন্ড বেগে তার পাগড়ি নিয়ে থাবা মারে। উল্টে গুলি চালানোর দূরে থাক, মুখ ফিরিয়ে সিংহটার দিকে তাকানোর তার পক্ষে আর সম্ভবও হয়নি। সঙ্গে সঙ্গে সে সংজ্ঞা হারিয়ে পড়ে যায়। তারপর আর কিচ্ছু মনে নেই। গল্প শুনতে শুনতে বিজন রায় কেমন যেন একটু উসকুস করছিলেন। একটু পরেই উঠে বললেন, চলুন জয়ন্তবাবু, রোগীকে বেশি উত্তেজিত না করাই ভালো। ওকে এখন একটু বিশ্রাম করতে দিন। বিজনবাবু কিন্তু নিজের ঘরে ফিরতে চাইলেন না। বললেন, চলুন একটু ঘুরে আসি। কাঁ তো ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা যায়? মন খারাপের দিন তো চলে গেছে। বড় রাস্তা ধরে অনেকটা হেঁটে আমরা একটা খুব বড় বাড়ির সামনে এসে পড়লাম। দেখলেই বোঝা যায় বেশ বড় লোকের কারো বাড়ি। বেশ ছিমছাম দেখতে। কার বাড়ি সেটা ভাবছি এমন সময় একজন সাহেবী পোশাক পরা লোক ভেতর থেকে বেরিয়ে এলো। আরে, এ যে আমাদের হাডি সাহেব। হাডিও আমাদের দেখতে পেয়ে হাসি মুখে দেখি কায়দায় হাত তুলে বললেন, নমস্তে। আমরাও প্রত্যুত্তরে নমস্তে জানালাম। কার বাড়ি এটা? এটাই তো দেওয়ান বাহাদুরের বাড়ি। এখানেই তো আপাতত আমার আস্থানা। দেওয়ানজি বাড়ি আছেন নাকি? চলুন, এলাম যখন তখন একবার দেখা করেই যাই। বলে কারোর অনুমোদনের অপেক্ষা না করেই বিজনবাবু আমার হাত ধরে বাড়ির ভিতর ঢুকে পড়লেন। আপনি কোন দিকে থাকেন মিস্টার হার্ডি? চলুন আপনার ওখানে গিয়েই বসি। অগত্যা মিস্টার হাডিকেও আমাদের সঙ্গে আসতে হলো। ঘরের এক কোণে ছোট্ট একটি সেলফ, অনেকগুলি বই রয়েছে সেখানে। দেওয়ালে অনেকগুলি জীবজন্তুর ছবি আর চার্ট, সবই প্রায় সিংহের। আপনি বুঝি সিংহ না মেরে ছাড়বেন না কিছুতেই? সিংহ নিয়ে দস্তুর মতো গবেষণা শুরু করেছেন মনে হচ্ছে। হাডি সলজ্জভাবে বললেন, হ্যাঁ, ওদের চাল চলন রকম সকম একটু ভালো করে স্টাডি করছিলাম। জানেন তো, ভারতবর্ষের সিংহ খুবই কম পাওয়া যায়। শুধু এই অঞ্চলেই যা দু চারটে এখনো আছে। শেলফের ওপরের বইগুলি নাড়াচাড়া করতে করতে বিজনবাবু বললেন, এগুলিও তো দেখছি সব ওই সম্বন্ধেই। বাব্বা, সিংহের ওপর এত বইও আছে। বড় শিকারী হতে গেলে ল্যাটা তো কম নয়। আমি টেবিলের দিকে তাকিয়ে বললাম, এখানেও দেখুন না, কাগজের ওপর কত নকশা আঁকা হয়েছে। সিংহের থাবা, সিংহের নখ, কিছুই বাদ নেই। একেবারে স্কেল ফেলে মাপঝোপ করে আঁকা। তা তো হবেই। ভালো করে মনে রাখতে হলে নিজে হাতে ড্রয়িং না করলে চলে না। প্রাণী বিজ্ঞানের ওটা গোড়ার কথা। বিজনবাবু তারিফ করে বললেন। এই সময় বিনায়করাও ঘরে ঢুকলেন, আর তার সঙ্গে ঢুকলো একটি বছর দশেকের ছেলে। আমরা গল্প করতে লাগলাম। হঠাৎ দেখি বিজনবাবু কোন ফাঁকে ছেলেটির সঙ্গে দিব্যি জমিয়ে ফেলেছেন, যেন কতকালের বন্ধু। শুনলাম ওর নাম বাজিরাও, দেওয়ানজিরই ছেলে। বেশ ইন্টেলিজেন্ট ছেলেটি, বাপের মতোই। রাস্তায় বেরিয়ে বিজনবাবু বললেন, এবার কোন দিকে? বাড়ি তো? তাছাড়া আর কোন চুলোয়? চলুন, যাওয়ার পথে একবার
পাবলিক লাইব্রেরিটা একটু ঘুরে যাই, শুনেছি খুব ভালো লাইব্রেরি। লাইব্রেরির ঘরে ঢুকে বিজনবাবু আর বেরোতে চান না। লাইব্রেরিয়ানের সঙ্গে অল্প সময়ের মধ্যে বেশ ভাব করে নিয়েছেন। অদ্ভুত লোক বটে। খানিক পরে দেখি লাইব্রেরিয়ান সিংহ সম্বন্ধে লাইব্রেরিতে যত বই আছে সব এনে ওর সামনে জড়ো করছেন। এইসব বই এখানকার লোকেরা খুব পড়ে বুঝি? পাতা টাতা মাঝে মাঝে আলগা হয়ে গেছে দেখছি। বিজনবাবু একখানা বই নাড়তে নাড়তে প্রশ্ন করলেন, কোথায় পড়ে নেহাত সিংহের দেশ, তাই রাখতে হয় লাইব্রেরিতে। তবে হ্যাঁ, হালে ওই যে সাহেব শিকারিটা এসেছেন, তিনি এর প্রায় সব বই নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন। অদ্ভুত জাত বটে, আর হয়তো তাতেই পাতা আলগা হয়ে গেছে। বলে বিজনবাবু ছবির পাতাগুলো গভীর মনোযোগের সঙ্গে দেখতে লাগলেন। তারপর বললেন, এই বইটা একটু নিয়ে যেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। কুমার বাহাদুরের বন্ধুকে লাইব্রেরিয়ান খাতির না করে পারলেন না। আপনিও যে সিংহতত্ত্ববাগী হয়ে পড়লেন, কি ব্যাপার? পথে বেরিয়ে প্রশ্ন করলাম। বিজনবাবু অন্য মনস্কভাবে কি যেন ভাবছিলেন। চমকে উঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, ও তা দোষ কি? শুনলেন তো, এটা সিংহের দেশ। পরদিন সকালবেলা বিজনবাবুর সঙ্গে আবার বেড়াতে বেরোলাম। আজ কোন দিকে জিজ্ঞাসা করলাম তাকে। যেদিকে খুশি, তবে দেওয়ান বাহাদুরের বাড়ি আর একবার যেতে হবে। তার ছেলের কাছ থেকে নিমন্ত্রণ আছে অ্যালবাম দেখতে যাওয়ার। নানান রকম অদ্ভুত জিনিস সঙ্গের বাতিক আছে ছেলেটির। আমাকে না দেখিয়ে ছাড়বে না বলেছে। দেওয়ানজি বা তার বন্ধু হাডি কেউই বাড়ি ছিলেন না, কিন্তু বাজিরাও থাকায় অভ্যর্থনার কোনো ত্রুটি হলো না। ঘরে বসিয়ে তার যাবতীয় সংগ্রহশালা সে একটি একটি করে এনে হাজির করল। সিগারেটের ছবি, দেশলাই বাক্সের ছবি, চায়ের মোড়কের ছবি, এক এক অ্যালবামে এক এক জিনিস। এত চায়ের মোড়কের ছবি জোগাড় করলে কোত্থেকে? তোমাদের বাড়িতে বুঝি খুব চায়ের পাট? মোটেই না, চা আমরা খুব কম খাই, কফি ভালোবাসি সবাই। কিন্তু কফির প্যাকেট তো আর শীষে মোড়া থাকে না, তাই বাবা অনেকগুলো চায়ের প্যাকেট আনিয়েছিলেন শীষের জন্যে। আমি হাসতে হাসতে বললাম, ভেতরে চা ফেলে দিয়ে তোমার বাবা বুঝি শীষেটুকু জমা করেন? হাসছেন যে? বাবা গল্ফ খেলতে ভালোবাসেন খুব। গল্ফের লাঠি দেখেছেন তো, তলাটা কেমন ভারী। এখানে ও জিনিস পাওয়া যাচ্ছিল না। বাবার আর তর সইল না, বললেন নিজেরাই তৈরি করে নেবেন। শীষের দোকানেই অর্ডার দিচ্ছিলেন। বাবার বন্ধু ওই যে সাহেবটি, ওই যে সাহেব আঙ্কেল হাডি, উনি বললেন তার চাইতে বরঞ্চ শীষের মোড়া চায়ের প্যাকেট আনিয়ে নিন। ভেতরে চাটা কাজেও লাগবে আর শীষেও পাওয়া যাবে। তাইতেই তো বাবা গাদা গাদা চায়ের প্যাকেট এনে জড়ো করেছিলেন। শীষেটা বাবা নিয়েছেন, চাগুলো চাকর বাকরদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে, আর আমি পেয়েছি মোড়কগুলো। তাই নাকি? বাহ! বিজনবাবু হো হো করে হেসে উঠলেন। আচ্ছা দেখি, তোমার বাবা কিরকম গল্ফ স্টিক তৈরি করেছেন? সে দেখবার উপায় নেই, পাছে আমরা নেড়ে চেড়ে নষ্ট করে ফেলি। সেজন্য বাবা সেগুলো আলমারিতে চাবিবদ্ধ করে রাখেন। শুধু কি তাই, লম্বা চোঙার মতো এক একটা কেস তৈরি করে তার মধ্যে পুরে রাখেন সেগুলো। বাবা!
তার কথা বলার ভঙ্গিতে আমরা দুজনেই হেসে ফেললাম। বিজনবাবু বললেন, আচ্ছা ভাই বাজিরাও, তোমার অ্যালবামে তো সবই আছে, কিন্তু সিংহের ছবি নেই কেন? তোমাদের নন্দকোট তো হচ্ছে সিংহের দেশ, আর সেই সিংহের ছবি রাখোনি? বাজিরাও একটু থতমত খেয়ে বলল, তাও শুরু করেছি, এখনো তেমন ভালো ছবি বেশি জোগাড় করতে পারিনি, তবে হাতে আঁকা ছবি কয়েকখানা পেয়েছি, আঙ্কেল হাড়ির কাছ থেকে আদায় করে নিয়েছি। এই দেখুন না, আর কয়েকখানা হলেই অ্যালবামে এঁটে ফেলব। বলে বাজিরাও খাতার ভেতর থেকে পেন্সিলে আঁকা কয়েকখানা ছবির স্কেচ বের করলো। বিজনবাবু তার ভিতর থেকে একখানা ছবি বেছে নিয়ে বললেন, এটা আমায় একটু দেবে? আমারও ছবি আঁকার শখ আছে, আর আমার কাছেও এরকম কিছু ছবি আছে। মনে হচ্ছে আমারটায় কিছু ভুল হয়েছে, তবে সেগুলো আফ্রিকার সিংহ কিনা, পায়ের গড়নটা একটু অন্যরকম। যাই হোক, তোমারটার সঙ্গে একটু মিলিয়ে নেব, আর সেই সঙ্গে আরো কয়েকখানা ছবি তোমাকে দিতে পারবো। সারা দিন আর বিজনবাবুর সঙ্গে দেখা নেই। সন্ধ্যাবেলা একজন চাকর ব্যস্ত সমস্ত হয়ে এসে বলল, রাজা বাহাদুর এক্ষুনি আপনাকে একবার আসতে বললেন, খুব তাড়াতাড়ি। তখনই ছুটে গেলাম। গিয়ে দেখি রাজা বাহাদুর অত্যন্ত উত্তেজিত হয়ে ঘন ঘন আলবোলা টানছেন। সামনে বিজনবাবু বসে আছেন, আর আছেন একজন ভদ্রলোক। চেহারা আর পোশাক দেখে মনে হলো এখানকার পুলিশের কর্তা টর্তা কেউ হবেন। আমি যেতেই রাজা বাহাদুর বললেন, বসো জয়ন্ত, বসো। তারপর সেই লোকটির দিকে তাকিয়ে বললেন, তাহলে উনি যা বলেছেন সত্যি সত্যি তা মিলে গেছে? আগে হ্যাঁ, খানা তল্লাশ করে সব কিছুই পাওয়া গেছে। আপনার হুকুম মতো দেওয়ানজি আর তার সাহেব বন্ধুটিকেও আটক করেছি। করেছেন? বেশ, আচ্ছা, এখন তাহলে আসুন, কাল সকালে আবার কথা হবে। পুলিশ অফিসারটি চলে গেলে রাজা বাহাদুর যেন ভেঙে পড়লেন। দু হাতে বিজনবাবুর হাত চেপে ধরে বললেন, আর জন্মে নিশ্চয়ই তুমি আমার অত্যন্ত আপনার কেউ ছিলে, নইলে এত বড় উপকার তুমি কি করে করলে? বাঙালি বুদ্ধিমান জানতাম, কিন্তু এত বড় রত্ন তা জানতাম না। আমার দিকে চেয়ে বললেন, রত্ন রত্ন জহরত, তোমাদের এই বন্ধুটি খাঁটি জহরত জয়ন্ত। ফিরবার পথে বিজনবাবু সমস্ত কথা খুলে বললেন। ব্যাপারটা খুব অদ্ভুত মনে হচ্ছে না? আমার কিন্তু গোড়া থেকেই কেমন কেমন লাগছিল। সেই কারণেই হয়তো কুমার বাহাদুরকে শিকারে নিয়ে যাওয়ার জন্য ওদের আগ্রহটাও একটু অস্বাভাবিক মনে হয়েছিল। বিনয়গ্রাও লোকটি মুখে যেমন বিনয়ী, আসলে সে সেরকম নয়। তাও আমি এখানে আসার পরই জানতে পেরেছিলাম। বুড়ো রাজবাহাদুরের দুর্বলতার সুযোগ নিয়ে আস্তে আস্তে সে রাজ্যের সমস্ত বিষয়ে সর্বময় কর্তা হয়ে দাঁড়ায়। কুমার বাহাদুর এসেই কিন্তু এটা ধরে ফেললেন, ফলে তার কর্তৃত্বের অল্প স্বল্প করে বাধা পড়তে লাগলো। তারপর কুমার বাহাদুর ধীরে ধীরে সব ব্যাপারই হস্তক্ষেপ করতে শুরু করায় সে অত্যন্ত অস্বস্তি বোধ করতে থাকে। হয়তো এমন সব কাণ্ড, বিশেষ করে স্টেটের টাকা পয়সা নিয়ে ইতিপূর্বে সে করে রেখেছিল, যা ধরা পড়লে সমূহ বিপদ।
তাই সময় পেলেই সে রাজবাহাদুরকে বোঝাবার চেষ্টা করতো যে কুমার বাহাদুর ছোটখাটো ব্যাপারে মাথা গলিয়ে নিজের মান খোয়াচ্ছেন। কুমার বাহাদুর সাধারণের সঙ্গে সমানভাবে মিশতে থাকায় তার আরো অসুবিধে হতে লাগলো, কেননা যে কেউ যখন খুশি সত্যি কথা ফাঁস করে দিতে পারে। এই জন্য সে রাজবাহাদুরকে বলে সাধারণের সঙ্গে কুমার বাহাদুরের মাখামাখি বন্ধ করার চেষ্টা করতে লাগলো। কিছুতেই কিছু হচ্ছে না দেখে অবশেষে সে ঠিক করলো যেভাবেই হোক ওকে সরিয়ে ফেলতে হবে। সে তখন বেপরোয়া, কিন্তু এ তো যে সে লোক নয়, স্বয়ং রাজকুমার, রাজ্যের ভাবী উত্তরাধিকারী। সরাবো বললেই তো আর সরানো যায় না। নিজের বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে শেষে একজন লোক ভাড়া করে আনাই ঠিক করলো। এই ভাড়াটের লোকটি হচ্ছে আপনাদের হাডি। শিকারি টিকারি কিচ্ছু নয়, ও বিনায়ক রায়ের ভাড়া করা গুন্ডা, কিন্তু সাধারণ গুন্ডা নয়, ভদ্রবেশী শিক্ষিত বুদ্ধিমান গুন্ডা। বিলেতে এ ধরনের গুন্ডা টাকা দিয়ে অনেক পাওয়া যায় শুনেছি। এ তাদেরই দলের একজন। হাডি এসে পরামর্শ দিল, খোলাখুলিভাবে কুমার বাহাদুরকে মারতে গেলে ধরা পড়বার সমূহ সম্ভাবনা, কাজেই কাজটা এমন ভাবে করতে হবে যাতে কেউ ব্যাপারটাকে হত্যা বলে সন্দেহ না করে, দুর্ঘটনা বলেই মনে করে। নন্দকোটের জঙ্গলে সিংহ পাওয়া যায় বলে একটা প্রবাদ আছে। আমার এখনো মনে হয় ওটা প্রবাদই, কেননা ভারতীয় সিংহ এখন প্রায় লোপ পেয়ে এসেছে। অবশ্য এখান থেকে সে জায়গাটা খুব দূর নয়। যাই হোক, এই সিংহ শিকারের অছিলায় কুমার বাহাদুরকে জঙ্গলে নিয়ে গিয়ে যদি ছদ্মবেশী সিংহের বেশে ঘায়েল করা যায় তাহলে সহজেই কার্যসিদ্ধি হতে পারে। কিন্তু সিংহ হতে গেলে তার খুঁটি নাটি এমন ভাবে জানা চাই যাতে কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করতে না পারে। এই জন্যই হাডি সাহেবকে সিংহ সম্বন্ধে অত বই ঘাঁটাঘাঁটি করতে হয়েছে, অত নকশা ছবি নাড়াচাড়ার প্রয়োজন হয়েছে। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, ওর ঘরে যত সব ছবি ছিল তার মধ্যে সিংহের থাবা, নোক এইসবেরই ছবি ছিল বেশি। অর্থাৎ সিংহের অন্য সবকিছু খবরের চেয়ে ওইগুলির খবরই ছিল ওর কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। সেদিন লাইব্রেরি থেকে যে বইটা এনেছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে। কেন এনেছিলাম জানেন? বইটাতে নানান জাতের সিংহের থাবার নকশা আঁকা একটা ছবি ছিল। বই নাড়তে চাটতে মনে হলো ছবিটা কেউ কাগজে ট্রেস করে নিয়েছে। ছবির দাগের ওপর পেন্সিলের দৃঢ় আঁচড় তখন তার সাক্ষী দিচ্ছে। লাইব্রেরিয়ান বললেন, এই বই কেউ কখনো নেয় না, তবে সম্প্রতি ওই সাহেবটি এইসব বই ঘাঁটাঘাঁটি করে গেছেন। তখনই সন্দেহ হলো, এ কি তবে হাডিরই কাজ? আর সিংহ শিকার করতে গেলে শুধু তার থাবা আর নোক নিয়ে যত গবেষণা, এর মানে কি? ব্যাপারটার মীমাংসায় সাহায্য করলো আমাদের বাজিরাও। হাডি সাহেব অকেজো ভেবে যে নকশাটা ওকে দিয়ে দিয়েছিলেন সেটাই ছিল ওই বইয়ের ট্রেস করা ছবি। তাই নকশাটা চেয়ে এনে বইয়ের ছবির ওপর ফেলে দেখলাম, আমার অনুমানই ঠিক। এখন কথা হচ্ছে, থাবার ছবি নিয়ে হাডি কি করবে? নিশ্চয়ই একটি নিখুঁত মাপের নকল থাবা তৈরি করার মতলব ছিল তার। থাবা দিয়ে পেছন থেকে মাথার খুলিতে আচমকা মারতে পারলে কুমার বাহাদুরকে আর উঠতে হবে না। এখন এরকম থাবা তৈরি করতে গেলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনো লাঠির ডগায় থাবাটি আটকে নেওয়া। 5টা নোকের বদলে 5টা মাপসই মোটা মোটা লম্বা পেরেক মুখটা ঈষৎ বেঁকিয়ে দিয়ে যদি কোনো ভারী জিনিসের মধ্যে আটকে নেওয়া যায় তাহলেই কাজ হাসিল করা যেতে পারে। ভারী বলছি এই জন্য যে সিংহের থাবার যে প্রচন্ড জোর তা আনতে হলে খুব ভারী কোনো জিনিস ছাড়া হতে পারে না। ভারী বলতে প্রথমেই মনে আসে লোহা, কিন্তু লোহার মধ্যে পেরেক বসানো একটু কষ্টকর।
তার চাইতে শীষের মধ্যে পেরেক আটকানো অনেক সহজ, কারণ শীষে খুব অল্প আঁচেই গলে যায়। তাছাড়া লোহার তুলনায় শীষে ভারীও অনেক বেশি। শীষের দোকান থেকে হঠাৎ শীষের মতো একতাল সাধারণের অদরকারি জিনিস কিনতে গেলে পাছে কেউ সন্দেহ করে, এজন্য হাডি সাহেব পরামর্শ দিল শীষে মোড়া চায়ের প্যাকেট কিনে তার থেকে শীষেটা বের করে নিতে। এক একটা মোড়কে আর কতটাই বা শীষে থাকে, তাই অনেকগুলো প্যাকেটই কিনতে হলো। তারপর সেই শীষের তাল গালিয়ে একটা ডান্ডার আগায় লাগিয়ে তার মধ্যে পেরেকগুলো বসিয়ে দেওয়া হলো, ঠিক যেমন সিংহের থাবায় নখগুলো বসানো থাকে। পেরেকের ছুঁচলো মুখগুলো রইল বাইরের দিকে, পাছে আবার কেউ সন্দেহ করে, তাই বাড়ির লোকদের বোঝানো হলো গল্ফ খেলার স্টিক তৈরি করা হচ্ছে। স্টিক রাখার জন্য যে কেস বা চোঙা, সেটা আর কিছুই নয়, বন্দুকের নল। কারণ ওই নকল থাবা হাতে করে তো আর শিকারে যাওয়া চলে না, তাই একটা বন্দুক থেকে কলকবজা বের করে নিয়ে ভেতরটা ফাঁপা করে নেওয়া হলো, আর তারই মধ্যে পুড়ে দেওয়া হলো লাঠির আগায় লাগানো নকল থাবা। তারপরের ব্যাপার তো জানেনি, কুমার বাহাদুরকে শিকারে নেওয়ার নাম করে কি করে দল ছাড়া করে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং আচমকা মাথার নিচে নকল থাবা দিয়ে আঘাত করা হয়, সে তো বুঝতেই পারছেন। ভাগ্যিস কুমার বাহাদুর পাগড়িটা খুলতে রাজি হননি, নইলে ওরা পাগড়ির বদলে ক্যাপ পরে নেওয়ার জন্যও কম পিড়াপিড়ি করেননি। আমার মনে হয় ওই পাগড়ির জন্যই উনি বেঁচে গেছেন। মাথায় পাগড়ি থাকায় আঘাতটা মাথার খুলিতে লাগতে পারেনি, পড়েছে ঘাড়ের ওপর, আর জোরটাও খানিকটা প্রতিহত হয়েছে। অবশ্য তাতেও কুমার বাহাদুরের অজ্ঞান হয়ে পড়তে হয়েছিল। উনি মারা যাবেন না এ হয়তো ওরা ভাবতেও পারেনি। যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেটা আমি নিজের চোখে দেখে এসেছি। জঙ্গল হলেও সেখানে লোকের চলাচল আছে, সেখানে সহসা সিংহের আবির্ভাব বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া দলের কেউ সিংহ চোখে দেখা দূরের কথা, কোনো আওয়াজ পর্যন্ত শোনেনি বা পায়ের দাগও দেখেনি। সবকিছুই আমার কাছে তাই রহস্যময় মনে হচ্ছিল। তারপর কুমার বাহাদুরের একটু সুস্থ হলে যখন তার নিজের মুখে ঘটনাটা শুনলাম, তখন সন্দেহ গাঢ় হলো। অনুমান সত্যি কিনা জানবার জন্য তথ্য খুঁজতে লাগলাম। ঘটনাচক্রে একটির পর একটি সবই মিলে যেতে লাগলো। শেষটায় স্থির সিদ্ধান্তে আসবার পর রাজবাহাদুরকে গিয়ে সব বললাম। তারপর দেখতেই পাচ্ছেন পুলিশ খানা তল্লাশি করে সবকিছু বের করে ফেলেছে। আসামিরাও ধরা পড়ে দোষ স্বীকার করেছে। কিন্তু আর বাজে কথা নয়, চলুন একবার কুমার বাহাদুরের সঙ্গে দেখা করে আসি। বৌরানী নিজের হাতে চা করে খাওয়াবেন বলেছেন, আপনাকেও নিয়ে যাওয়ার হুকুম আছে। এতক্ষণ শুনছিলেন ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের লেখা একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, সিংহের থাবা। আবার আমরা ফিরব সামনের সপ্তাহে এইরকমই আরেকটি রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট করতে ভুলবেন